মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন, রাশিয়া এবং তাদের মিত্রদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কোনো চ্যালেঞ্জ নয়। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উল্লেখ করেন, তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভালো সম্পর্ক রয়েছে এবং চীনের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে তাদের নিজস্ব প্রয়োজন বেশি, তাই তিনি এটিকে কোনো হুমকি হিসেবে দেখেন না। খবর জানিয়েছে বিবিসি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ ৩রা সেপ্টেম্বর বেইজিংয়ে ভিক্টরি ডে প্যারেড আয়োজন করতে যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, এই উপস্থিতি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি স্পষ্ট বার্তা। ট্রাম্প উল্লেখ করেন, চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি প্রবর্তনের পর। তবে তিনি মনে করেন, এই কূটনৈতিক অস্বস্তি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ। ট্রাম্প আরও বলেন, তিনি বিশ্বাস করেন না যে বেইজিং ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক জোট গড়ছে। একই সঙ্গে তিনি রেডিও সাক্ষাৎকারে বলেন, আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। তারা কখনোই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের বাহিনী ব্যবহার করবে না, সেটি তাদের সবচেয়ে বড় ভুল হবে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানান, আলাস্কায় বৈঠক সত্ত্বেও ইউক্রেনের যুদ্ধের বিষয়ে কোনো শান্তি চুক্তি হয়নি। ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের প্রতি খুবই হতাশ, তবে ইউক্রেনের মানুষের জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্র কিছু করবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া নতুন করে সীমান্ত এলাকায় কোনো সমাবেশ শুরু করেছে। তিনি মন্তব্য করেন, পুতিন শান্তির পথে আসতে একেবারেই রাজি নন। তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামিদের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া থেকে অযোগ্য করার প্রস্তাব দিয়েছে ইসি। প্রতিনিধিত্ব আদেশে আরও কিছু সংশোধনী আনার পরিকল্পনার অংশ হিসেবেই এই প্রস্তাব রাখা হয়েছে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবটি গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন আইন মন্ত্রণালয় প্রস্তাবটি যাচাই করে ভোটিংয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তুলবে। উপদেষ্টা পরিষদে অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এই সংশোধনী আইন যুক্ত হবে। এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার বিধান সংযোজনের সুপারিশ করেছিল। তবে তখন ইসি এই প্রস্তাবের সাথে দ্বিমত প্রকাশ করে জানিয়েছিল, এমন বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। আগে বিরোধিতা করলেও এখন কেন প্রস্তাবটি গ্রহণ করা হলো, এমন প্রশ্নে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য মিশনের সাথে আলোচনা হয়েছে। আলোচনায় কমিশন সন্তুষ্ট হয়েছে এবং মনে করেছে বিধানটি রাখা দরকার। যদি ভবিষ্যতে এর অপব্যবহার হয়, তখন প্রয়োজন অনুযায়ী আবারও সংশোধন করা যাবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ অভিযুক্ত হলে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার যে প্রস্তাব সংস্কার কমিশন দিয়েছিল, সেটি ইসির প্রস্তাবে রাখা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সম্প্রতি একটি অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ে। তিনি মারা গেছেন। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই গুজব ট্রেন্ডিংয়ে ছিল এবং বিভিন্ন জায়গায় তা নিয়ে আলোচনা সমালোচনা হয়। তবে ট্রাম্প নিজেই বিষয়টি উড়িয়ে দিয়ে এটিকে ভুয়া খবর আখ্যা দিয়েছেন এবং সংবাদ মাধ্যমের সমালোচনা করেছেন। মঙ্গলবার এক সাংবাদিক ট্রাম্পকে তার মৃত্যু নিয়ে ছড়ানো এই গুজব সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, আমার মৃত্যুর খবর ট্রেন্ডিংয়ে ছিল, এটা আমি জানতামই না। তবে সংবাদ মাধ্যম এ ধরনের খবর প্রচার করেছে আর এই কারণেই তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে। সাংবাদিক প্রশ্ন করেন, সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়। আপনি কিভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? বিষয়টি কি আপনি দেখেছেন? মানুষ কয়েকদিন আপনাকে দেখতে পায়নি। শনিবার সকাল পর্যন্ত আপনার মৃত্যুর খবর নিয়ে 13 লাখ ব্যবহারকারী আলোচনা করেছে। এর জবাবে ট্রাম্প হেসে বলেন, আপনি কি সত্যি বলছেন? আমি তো কিছুই দেখিনি। ব্যাপারটা সত্যি পাগলামি। আসলে গত সপ্তাহে আমি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছি, সেগুলো খুব ভালোভাবে হয়েছে। তারপর 2 দিন কোনো সম্মেলন করিনি, আর তখনই তারা বলা শুরু করলো, নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে। তুলনায় বাইডেনকে টেনে নিয়ে বলেন, বাইডেন তো মাসের পর মাস সামনে থাকতেন না, অথচ কেউ কখনো বলেননি যে তার কিছু হয়েছে, অথচ আমরা জানি তখনও তিনি ভালোই ফিট ছিলেন। ট্রাম্প আরও জানান, আমি একজনের সঙ্গে 1.5 ঘন্টার সাক্ষাৎকার দিয়েছি, সেটা আপনারা সবাই দেখেছেন এবং সেটি আপনাদেরই এক প্রতিদ্বন্দ্বী চ্যানেলে প্রচারিত হয়েছে। আমি আরও অনেক শোতে অংশ নিয়েছি,
ট্রুথ সোশ্যালে অনেক পোস্টও দিয়েছি। সপ্তাহের শেষ দিকে আমি সক্রিয় ছিলাম, এমনকি পোটোম্যাক নদীর পাশে আমার ক্লাবে কিছু লোকের সঙ্গেও দেখা করেছি। নিজের মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি আবারও সংবাদ মাধ্যমকে দায়ী করে বলেন, আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া। এটা এতই ভুয়া যে এর কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এত কম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা নানা উপায়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যে কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে, তাই সবার আরও সতর্ক হতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানিয়ে দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, যত বাধাই আসুক না কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যাদের জীবনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তাদের এবার ভালো অভিজ্ঞতা দিতে হবে। আবার যারা পূর্বে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন তারাও যেন এবার সন্তুষ্ট হন। কেউ যেন অভিযোগ করতে না পারে যে ভোট দিতে দেওয়া হয়নি। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের চেষ্টা হবে নির্বাচনের আয়োজন করা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে তা অনুষ্ঠিত করা। এরপর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচন অনন্য। এটি শুধু অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, বরং দেশের সব মানুষের ও সব রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা পূরণ হবে। এটি হবে নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন। তিনি আরও বলেন, প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে। তাই আমাদের সঠিক, স্থির এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে সহযোগিতা করলে নির্বাচন সফল হবেই। দুর্গাপূজার সময় বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গণ্ডগোল তৈরির চেষ্টা হতে পারে, তবে সতর্ক থাকতে হবে। এবারে দুর্গাপূজাও শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছেছে বলে ঘোষণা দেওয়ার পরপরই হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার সারা দিনে ইসরায়েলি আগ্রাসনে অন্তত 105 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যমটির তথ্য অনুযায়ী ইসরায়েল গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। প্রায় 10 লাখ মানুষের বসবাস এই শহরে। এ কারণে হামলা আরও নৃশংস হয়ে উঠছে। মঙ্গলবার একদিনই গাজা জুড়ে ব্যাপক প্রাণহানি ঘটে। বিশেষ করে আল সাবরা এলাকায় বিমান হামলা ঘনবসতিপূর্ণ অঞ্চল ধ্বংস করে দিয়েছে। নিহতদের মধ্যে অন্তত 32 জন ছিলেন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ। দক্ষিণ গাজার খান ইউনিসের নিকটবর্তী আল মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তারা। নিহতদের মধ্যে 7 জন শিশু রয়েছেন। আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, ফিলিস্তিনিরা এখন গাজা সিটিতে খাঁচার ভেতরে বন্দি মানুষের মতো জীবনযাপন করছেন। তারা যতটা সম্ভব বোমা হামলা থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু যেখানে যাচ্ছেন হামলা তাদের অনুসরণ করছে। খাদ্য ও সাহায্যের অবরোধে অনেকেই মারা যাচ্ছেন, কারণ ন্যূনতম বেঁচে থাকার উপকরণও পাওয়া যাচ্ছে না। মানবিক পরিস্থিতিও মারাত্মক আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় অন্তত 13 জন অনাহারে মারা গেছেন। এর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধাজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 361-এ। এর মধ্যে 83 জন মারা গেছেন 22 আগস্ট থেকে, যেদিন গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, গত 1 মাসে গাজায় প্রবেশ করা মানবিক সহায়তার ট্রাকের সংখ্যা ছিল প্রয়োজনের মাত্র 15%। তবু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগস্টে প্রকাশিত জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থার দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদনকে অস্বীকার করে একে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে চীন। বুধবার সকালে রাজধানীর তিয়ান আনমেন স্কোয়ারে আয়োজিত এই মহা কুচকাওয়াজে স্টেলথ ফাইটার, ট্যাঙ্ক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ সর্বাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয়। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিয়ান আনমেনের গেট অফ হেভেনলি পিস থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং পরে পিপলস লিবারেশন আর্মি, পিএলএ, নৌবাহিনী ও বিমান বাহিনীর 10,000 সদস্যকে উদ্দেশ্য করে ভাষণ দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে তিনি ঘোষণা দেন চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে বিজয় এবং বিশ্বে ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে চীনের অবদান স্মরণ করেন। পাশাপাশি তিনি বিদেশি সরকারগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শি জিনপিং বলেন, যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। মানবজাতি বর্তমানে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। শান্তি নাকি যুদ্ধ, সংলাপ নাকি সংঘাত, পারস্পরিক লাভজনক সমাধান নাকি এক পক্ষের লাভ ও অন্য পক্ষের ক্ষতি, এই সিদ্ধান্ত নিতে হবে। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় 50,000 দর্শক সরাসরি প্রদর্শনীটি উপভোগ করেন। সামরিক প্রদর্শনীতে ছিল নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, পানিতে চলাচল সক্ষম ড্রোন, যুদ্ধ বিমান, প্রাথমিক সতর্কতা বিমান এবং বিমান জ্যামিং সিস্টেম। আকাশে চীনা বিমান বাহিনী কসরত দেখায়। সে সময় আকাশে ভেসে ওঠে ব্যানার, ন্যায় বিচার জয়ী হবে, শান্তি জয়ী হবে এবং জনগণ জয়ী হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, প্রদর্শনীতে প্রদর্শিত অস্ত্রগুলো ছিল সর্বাধুনিক এবং চীনের সামরিক বহরের নতুন সংযোজন। এদিকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক ইয়ান চং মনে করেন, এই প্রদর্শনীর উদ্দেশ্য ছিল চীনকে একটি বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরা। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিও একটি বিশেষ বার্তা বহন করে, যেটি কোনো ভয় বা চাপ তৈরি করা নয়, বরং দেখানো যে সব দেশ যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ভীত নয়। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নিয়ে 15 দিন আপনারা তাল বাহানা করে আমাদেরকে আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই আপনারা এই সমস্ত তাল বাহানা করছেন। আমরা এই তাল বাহানা মানি না। এই সরকার আমাদের অভ্যুত্থানের, আমাদের রক্তের উপর দিয়ে, আমি ঢাকা মহানগর দক্ষিণের গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমরা রাত দিন এই সমস্ত রাস্তায় পরিশ্রম করে আজকে তোমাদেরকে এই সরকারে বসিয়েছি। তোমরা সেই সরকারের অবস্থান নিয়ে আমাদের বিরুদ্ধে আজকে অভ্যুত্থানের যে মহানায়ক, যিনি না জন্মালে এই অভ্যুত্থান জন্মগ্রহণ করতো না, এই অভ্যুত্থান হতো না, সেই অভ্যুত্থানের বিপ্লবীকে তোমরা আঘাত করেছো, যার কারণে সারা বাংলাদেশ আজকে আহত। এই নূর মানে আলু, সেই আলু নিভিয়ে দিতে চাইছো, সে আলু নিভিয়ে দিতে পারবো না। এই আমরা আছি ইনশাল্লাহ, নূরকে নিয়ে বাংলা আনাচে কাছে এই আলু ছড়িয়ে দিব ইনশাল্লাহ। জামালের প্রথমত ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই, রাষ্ট্রপতির পদত্যাগ চাই। আমরা দ্রুতভাবে ওয়াকারুজ্জামান কার নির্দেশে এইভাবে আজকে নূরের গায়ে হামলা দিছে, কালকে তারিক জিয়ার গায়ে হামলা দিবে, পরশুদিন জামাত ইসলাম আমির গায়ে হামলা দিবে। ওরা নারী নেত্রীদেরকে রক্ষা দেয় নাই, নারী নেত্রীদের গায়ে হামলা দিছে কেন ভাই? আমরা তো স্বাধীন বাংলাদেশে বাঁচতে চাচ্ছি। এই স্বাধীন বাংলাদেশের ভিতরে কেন নারী নেত্রীদের উপরে এরকম হামলা হবে? এবং ছাত্র অধিকার বলো, যুব অধিকার বলো, শ্রমিক অধিকার বলো, সবার ক্ষেত্রে সবারই কেন হামলা করলো? আমরা কি অপরাধ করছি? বাংলাদেশে এখনো গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হয় নাই। কার নির্দেশে সেনাবাহিনী দিয়ে আমাদের উপরে এরকম টর্চারিং করলো? আমার হাত ভাঙছে, পা ভাঙছে, কিন্তু দুঃখ নাই। আমার নেতার গায়ে কেন হাত করলো? আমার নেতারা মাইরে ফেলো। তাদের এরকমই পরিকল্পনা যদি থাকতো তাহলে আগেই বলতো। কার নির্দেশে এটা হয়েছে? আমি বারবার বলতেছি, 64 জেলার মানুষের কাছে বিচার চাই এবং বাংলাদেশের জনগণের মানুষের কাছে বিচার চাই। ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই। আমার নূর, আমার নেতা, আমাদের প্রিয় নেতার গায়ে যারা হামলা করছে তার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ যাতে ঘরে বসে না থাকে, সব ভাইয়েরা যাতে একজোট হয়ে এই বিচার চাই এবং এই বিচারের প্রতি মুখোমুখি হয়ে সবাই যাতে স্বৈরাচার হয়ে দাঁড়ায়। আজকে আমি যদি মারা যেতাম আমার মার বুক খালি হইতো। কাল আমার নেতা যদি এখনো মৃত্যুর শয্যায় ভর্তি আছে, জানি না আমার নেতা বাঁচে কিনা। আমার নেতার গায়ে যারা হামলা দিছে সেই হামলার অতিরিক্ত বিচার চাই, তীব্র নিন্দা জানাই। ওয়াকারুজ্জামানের আবারও পদত্যাগ চাই, রাষ্ট্রপতির অবশ্যই পদত্যাগ চাই। আমরা এমন রাষ্ট্রপতি চাই না, এমন ওয়াকারুজ্জামানকেও চাই না। যে দেশে মানুষ স্বাধীন নাই, যে দেশে মানুষের নিরাপত্তা নাই, আমরা সেই দেশের ওয়াকারুজ্জামানরা চাই না।
নারী নেত্রী আছে তারা তাদের প্রতি এরকম অবিচার হইতে পারে। সেই ক্ষেত্রে বলতে চাই, প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা, আপনারা সবাই জোরে হয়ে দাঁড়ান। এই ওয়াকারুজ্জামানের এবং রাষ্ট্রপতি বিচারের আওতায় তাদেরকে আনতেই হবে এবং তাদেরকে আসতেই হবে। তো আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছি, সে ফুটেজ নিচ্ছিলাম। তিনি তখনই আমি কেন ফুটেজ দিলাম, একজন রিক্সাওয়ালাকে তেড়ে গেছে মারার জন্য, এই লোক বাসে লাথি দিছে, রিক্সাকে লাথি দিছে। আমার কথা হচ্ছে গণ অধিকার পরিষদ সাধারণ মানুষের উপর আক্রমণ এটা কোনোভাবে কাম্য নয়, এবং তারা কিন্তু স্বচ্ছ রাজনীতিবিদ। নুরুল উপরে কিন্তু হামলা চালাইছে, তার প্রতিবাদে কিন্তু আজকে পল্টন অবরোধ করছে। আমরা সাংবাদিকরা কিন্তু সব কাভারেজ করছি। আমি কেন তার ফুটেজ দিলাম, সে আমার উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে। এটা আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আসলে আমি কাম্য না যে তারা তাদের আমি আপনার নেতাকর্মীরা জন্য এই লোক ভাই গণ অধিকার পরিষদের ভিতরে সড়ক অবরোধ করছে। আমরা শুনে গণ অধিকার পরিষদের যদি কেউ হয়ে থাকে সেটা আমরা দেখব, কিন্তু এইখানে অনেক দুষ্কৃতকারী ঢুকে যেতে পারে, যারা হয়তো বা ধাক্কা দিতে পারে, সেজন্য আমরা আন্তরিকভাবে আমাদের সবাইকে এটাই বুঝতে হবে যে দেশে যারা ভালো চায় তারা সাধারণ জনগণকে কখনোই কষ্ট দেয় না, কখনোই কোনো সাধারণ জনগণকে কষ্ট দিবে না। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, আমরা এটাই বুঝতেছি যে দল সাধারণ জনগণের কথা ভাবে তারা কখনোই সাধারণ জনগণকে কষ্ট দিয়ে কোনো কিছু করতে পারে না। এটা যে দল হোক, এটা ছাত্র দল হোক, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, এরা আমরা বুঝবো আমরা বাংলাদেশের মানুষকে যারা শান্তি দিতে পারবে। এতগুলো মানুষ কষ্টতে আছে, এত যে ট্রাফিক 2-3 ঘন্টা ধরে মানুষ দাঁড়া রয়েছে, অসুস্থ রুগী রয়েছে, এরা এইভাবে কষ্ট দিচ্ছে। কেন নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে এরা একটা সম্মেলন করবে বা সেইখানে কথা বলবে, তাহলে কি সবাই শুনতে পারবে? সবাই এখন তো ফেসবুকের জামানা, ইউটিউব আছে, সব জায়গায় দেখতে পারবে। কিন্তু এইগুলো যদি করে তাহলে মানুষজন স্বাভাবিকভাবে কীভাবে ভালো থাকবে? বাংলাদেশের অবস্থা এখন একটুও ভালো নাই। করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট পার্টি আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, নুরুল আকমরকে রক্তাক্ত করা হয়েছে। এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমরা স্পষ্ট কথা বলি, কোনো লুকিয়ে লুকিয়ে ভিতরে রেখে রেখে কথা বলি না। আপনারা জানেন আমাদের কার্যালয়ে 23টি রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিচার দাবি করেছে। যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী 5 সেপ্টেম্বর বিকাল 3টায় রোজ শুক্রবার, আমি আবারও বলছি, আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে যে রাজনৈতিক দলগুলো আমরা একসাথে একতাবদ্ধ হয়েছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিচারের দাবিতে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে, তাদের নেতাকর্মীরা উপস্থিত থাকবে। আমরা সেখানে গণজমায়েত করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগকে যে পথে চাপা চলে সেই পথে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই, জাতীয় পার্টির 14 দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সর্বশেষ বলবো আমরা সরকারকে গতকাল ধন্যবাদ জানিয়েছি। সরকার প্রধানের পক্ষ থেকে নুরুল আকমরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আজকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে।
আমরা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তদন্ত করুন, তদন্ত করে বের করুন ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নূর সহ আমাদের নেতা কর্মীদের উপরে সাংবাদিক সম্মেলন করা অবস্থায় হামলা চালায়। ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় আমাদের কার্যালয়ের ভিতর প্রবেশ করে হামলা চালায়। ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় বর্তমানের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করে। এই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। নুরুল উপর হামলা মানে এই গণঅভ্যুত্থানের উপর হামলা। আজকে হয়তো নুরুল রক্তাক্ত করে ঢাকা মেডিকেলের আইসিইউতে পাঠানো হয়েছে, আগামীকাল আপনার পালা। সুতরাং আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক। আর যে কারণে এই ঘটনার অবশ্যই সুষ্ঠু তদন্ত এবং বিচার হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, ঢাকাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। আপনারা অনেকে বিরক্ত হয়েছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইটা আমাদের একটি প্রতিবাদ ছিল। এইভাবে প্রতিবাদ না করলে সরকার কানে শোনে না। সরকারকে আমরা কিন্তু সময় দিয়েছি এবং আমরা এটিও জানিয়েছি আমরা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হোক, আমরা কিন্তু সেটি চাই না। আমরা এই সরকারকে সহযোগিতা করছি। এই সরকার আমাদের সরকার। গতকাল গণ অধিকার পরিষদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে সরকার প্রধানকে জানিয়েছি আপনাদের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করি, তবে আপনারা ব্যর্থ হন আমরা সেটি চাই না। গণ অধিকার পরিষদ সেই ধরনের কর্মসূচি পালন করতে চায় না। গণ অধিকার পরিষদ এই গণঅভ্যুত্থানে যে ভূমিকা পালন করেছে, 18 সালের কোন সংস্কার আন্দোলন, 24 সালের কোন সংস্কার আন্দোলন, এই দীর্ঘ 7 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে এই গণঅভ্যুত্থানে আমাদের 11 জন শহীদ হয়েছে। নূর এই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। সে এই জুলাই গণঅভ্যুত্থানে অ্যারেস্ট হয়েছিল। আমাদের অগণিত নেতাকর্মী রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। আর আজকে এই সরকারের আমলে আমাদের মার খাইতে হচ্ছে। এইটা এই সরকারের জন্য লজ্জার। গতকাল প্রধান উপদেষ্টা বলেছে নূর আওয়ামী লীগের আমলে প্রায় 22 বার মার খেয়েছে। এই ছেলেটি আমাদের আমলে মার খাচ্ছে। এইটা অত্যন্ত দুঃখজনক, সরকারের জন্য লজ্জাজনক। যে কারণে তিনি আইন উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন তদন্ত কমিটি গঠন করার জন্য এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমার সামনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা আপাকে নির্দেশনা দিয়েছেন নূরের জন্য বিদেশি উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়। আমরা এই সরকারকে অসহযোগিতা করছি না, সরকারকে আমরা সহযোগিতা করছি। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে যেভাবে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এটি আমরা মানতে পারি না। আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা যদি আমাদের নেতা কর্মীদের নির্দেশনা দিতাম তোমরা এই রক্তের বদলা নাও, জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকরা ইটও থাকতো না। আমরা সেটি করি নাই। আমরা যদি আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিতাম জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি, তার অস্তিত্ব রাখা যাবে না। জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সে কিন্তু আত্মা বলে ভারতে পালাইতো। আমরা আইন নিজের হাতে তুলে নেই নাই, আমরা সরকারের দিকে তাকিয়েছি। সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। সর্বশেষ বলতে চাই, আমরা কিন্তু এই ঘটনায় আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না। এই বাহিনীর মধ্যে যারা ফাঁসিবাদের দোষর রয়েছে, যারা
হামলা চালিয়েছে, আমাদের বন্ধুদেরকে লাঞ্ছিত করেছে, কার্যালয়ে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা বলেছি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তাদের বেতন আমাদের ভ্যাট এবং ট্যাক্সেস টাকায় দেওয়া হয়। এই বাহিনী আমাদের বাহিনী, আমরা পুরো বাহিনীকে কোনোভাবেই দোষারোপ করি নাই। তবে এই বাহিনীর মধ্যে যারা ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষর রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি সরকারকে। আমরা আজকে এই অবরোধ প্রত্যাহার করছি। আমরা আগামী শুক্রবার, আমি আবারও ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ফাঁসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। সেই সমাবেশে দলে দলে আপনাদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। শুক্রবারের সমাবেশ বিকাল 3টার সমাবেশ, 5 সেপ্টেম্বরের সমাবেশে আপনারা দলে দলে যোগ দিন, সফল করুন। আমাদের সাথে অন্যায় করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে আইসিইউতে পাঠানো হয়েছে, অবশ্যই এর বিচার হতেই হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। অবশ্যই অবশ্যই আমি একজন সুন্দর মানুষ। কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না, মানে এই ডিমান্ড বাই ফ্লোটা কিভাবে ক্রিয়েট হলো আমি নিজেও জানি। মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করা অ্যাডলফ খান পরবর্তীতে টিভি ও চলচ্চিত্রে স্টাইলিশ ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি তিনি একটি পুরস্কার লাভ করেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অ্যাডলফকে দেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে উপস্থাপন করা হয়। এরপর থেকে নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েন অ্যাডলফ খান। ট্রোলের জবাবে অ্যাডলফ খান বলেন, তিনি কখনো নিজেকে দেশের সবচেয়ে সুদর্শন হিসেবে দাবি করেননি, বরং তিনি আল্লাহ প্রদত্ত মেধা ও ব্যক্তিত্বের উপর গুরুত্ব দেন। অ্যাডলফ আরও বলেন, আমি একজন শিক্ষিত, সচেতন ও স্পষ্টভাষী মানুষ। আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাটিয়ে ভাবুন আমি এমন কিছু বলি কিনা। তিনি স্পষ্ট করে বলেন, পুরস্কারটি সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টরের জন্য। সাম্প্রতিক সময়ে বাবাকে হারানোর পরও অ্যাডলফকে সামাজিক মাধ্যমে ট্রোল করা হচ্ছে। তার পোশাক, আচরণ ও শোবিজে অংশগ্রহণ নিয়েও নানা অবমাননাকর মন্তব্য করা হচ্ছে। অনেকেই এমনও বলেছেন যে তার জন্মের পর বাবার আত্মহত্যা করা উচিত ছিল। তবে অ্যাডলফ এসব বিষয়ে উপেক্ষা করে নিজের পথে এগিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনীতিক ওয়ালিদ ইসলামও সাইবার বুলিংয়ের ঘটনা তুলে ধরেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, সমাজে জন্ম নেওয়া তৃতীয় লিঙ্গের মানুষরা কেবল হাসির খোরাক হিসেবে উপস্থাপিত হয়, অথচ দায় একমাত্র সৃষ্টিকর্তার। তিনি অ্যাডলফ খানের প্রতি অসভ্য মন্তব্য ও আক্রমণের সমালোচনা করেছেন এবং বলেন, বাবা মায়ের প্রতি অবমাননাকর মন্তব্য করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ওয়ালিদ আরও বলেন, অ্যাডলফ বা অন্যান্য তৃতীয় লিঙ্গের মানুষরা শুধুমাত্র তাদের দক্ষতা, সৃজনশীলতা ও মেধা দেখাতে চায়, তা নিয়েও সমাজের নেতিবাচক মনোভাব বিদ্যমান। তিনি শেষ করেন, ভাই নিজেকে মানুষ মনে করেন তো আল্লাহ উপরে আছেন। আমাদেরকে আপনারা মানুষ ভাবেন না, আল্লাহ কিন্তু ভাবেন। আমরা কষ্ট পাই, আমাদের কান্নাগুলো তার কাছে পৌঁছে। তবুও দোয়া করি আল্লাহ যেন আমাদের সন্তানদের আপনাদের মতো না করে পৃথিবীতে পাঠান। অ্যাডলফ খানের প্রতিক্রিয়া এবং ওয়ালিদ ইসলামের মন্তব্য একদিকে সামাজিক ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের প্রশ্ন তুলে ধরছে, অন্যদিকে সাইবার বুলিং ও হেনস্থার বিরুদ্ধে সচেতনতার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ভার্জিনিয়ার বাসিন্দা এবং সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ক্রিস্টেনসেনকে ঢাকা মিশনের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়ন অনুমোদনের জন্য ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সিনেটে পাঠানো হয়েছে। একই ঘোষণায় আরও কয়েকজন নতুন নিয়োগপ্রাপ্ত ও মনোনীত কর্মকর্তার নামও প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্র্যামি ব্রুস, যাকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে, এবং সের্গেই গোর, যাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকার মার্কিন দূতাবাসে এর আগেও দায়িত্ব পালন করছেন।
2019 থেকে 2021 সাল পর্যন্ত তিনি দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কাউন্সিলর ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন। যদিও বর্তমানে এ নামে কোনো অফিস নেই, ক্রিস্টেনসেনের দীর্ঘ কূটনীতিক জীবনে নানান গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি ছিলেন স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্সের আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর। 2015 থেকে 2016 সালে তিনি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয় উপকমিটিতে সংখ্যাগরিষ্ঠ কর্মীদের একজন হিসেবে পিয়ারসন ফেলো হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, ব্যুরো অব ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের সাইবার কোঅর্ডিনেটর, ম্যানিলায় মার্কিন দূতাবাসের অর্থনৈতিক বিষয়ে ডেপুটি কাউন্সিলর, সান সালভাদ্রে মার্কিন দূতাবাসে ডেপুটি ইকোনমিক কাউন্সিলর, রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা এবং ভিয়েতনামের হোচিমিন সিটিতে মার্কিন কনসুলেট জেনারেল ভাইস কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে রাষ্ট্রদূত পিটার হাস 2024 সালের গ্রীষ্মে ঢাকায় দায়িত্ব শেষ করার পর থেকে মার্কিন দূতাবাস রাষ্ট্রদূতবিহীন ছিল। এ সময় কয়েকজন চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করেছেন। বর্তমানে লিসা জ্যাকবসন জানুয়ারি থেকে ঢাকার মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে কেউ আটক না হলে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে এবং ঘাঁটিটি সেনা দখলে রয়েছে। এ তথ্য বুধবার জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বার্তায়। এর আগে 25 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী রুমা উপজেলার দুর্গম রেতলাং এলাকায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে সেনাবাহিনী টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় KNF এর একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও সশস্ত্র সংগঠনের প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরীক্ষা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনাও সেনাবাহিনী দখলে নেয়। ISPR জানায়, পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, 2022 সালে রুমায় KNF এর অস্তিত্ব প্রথম প্রকাশ্যে আসে। বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রো জনগোষ্ঠী নিয়ে গঠিত এই সংগঠনটির মধ্যে মূলত বম জনগোষ্ঠীর সদস্যরা রয়েছে। সেনাবাহিনীর যে দায়িত্বশীল ছিল লেফটেন্যান্ট লকিব এবং ব্রিগেডিয়ার শামসের নির্দেশে যে হামলাটা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত, সম্পূর্ণ ভারত এবং আওয়ামী লীগের চক্রান্তের একটা ফসল। আসিফ দেখতে গিয়া LJDর মন্ত্রণালয়ের উপদেষ্টা বলল যে এটা সরকারের দায় নিতে হবে। দায়টা নিবে কারা? তোমরাই তো সরকার। তোমরা হাকিম হইয়া হুকুম করো, তোমরা পুলিশ হয়ে ধরো, তোমরা সাপ হইয়া দংশন করো, তোমরা ওজা হইয়া ঝাড়ো। একমত হয়েছে যে জাতীয় পার্টিকে বিগত 15 বছর আওয়ামী লীগের শেল্টার দেওয়ার কারণে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আমরা হামলা হলে শেখ হাসিনার আমলেও বিগত সময়ে দীর্ঘদিন মামলার শিকার হয়েছে। এগুলো আমরা কেয়ার করি না। যে কেউ আসুক আমরা প্রতিহত করার চেষ্টা করব। যে কেউ আসুক, সেটা পুলিশ প্রশাসন আসুক, সেনাবাহিনী আসুক, যে কেউ আসুক, আমরা প্রতিহত করব। আমাদের দাবি, আমাদের দাবিতে অনড়। সেই দাবি যতক্ষণ না পর্যন্ত কোনো আশ্বাস কিংবা পদক্ষেপ না নেওয়া হয়, সেই দাবির ব্যাপারে আমরা অনড় আছি। আমাদের দাবির ব্যাপারে বর্তমান পরিস্থিতি হচ্ছে যে তার নাকের যে এই ভেতরের হাড়টা এটা ভেঙে গেছে, এরপরে ব্রেইনে সমস্যা হয়েছে, এখানে একটা গুরুতর আঘাত আছে। তো গতকালকে আমরা উপদেষ্টার সাথে দেখা করেছিলাম, আমি, জনাব রাশেদ খান এবং নুরুল হক নূরের সহধর্মিনী মারিয়া। তো আমরা 3 জন দেখা করেছিলাম। তো তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টা আমাদের বক্তব্য শুনেছেন এবং নূরের সার্বিক যে স্বাস্থ্যের অবস্থা সেই প্রেক্ষিতে উনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য গতকালকে তিনি অনুমোদন দিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। হয়তো 1-2 দিনের মধ্যেই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। অফিসের সামনে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে পাটকেল নিক্ষেপ করে। সেই পাটকেলের আঘাতে আমাদের দলের সাধারণ সম্পাদক সহ অনেকে আহত হয়, যার প্রতিবাদে আমরা মশাল মিছিলের ঘোষণা দিই। মশাল মিছিলের ঘোষণা দেওয়ার সময় 8টার দিকে যার নির্দেশে হামলা হয়েছে শামীম হায়দার পাটোয়ারি,
সে আমাদের বিরুদ্ধে উল্টা মিথ্যাচার করতেছে, তখন আমরা মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মেন রাস্তায় বসে পড়ি। সেখানে পুলিশ বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, আমাদের অবস্থান ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা একটা ইট পাটকেল পর্যন্ত নিক্ষেপ করে নাই। আমরা পুলিশকে দেখিয়েছিলাম তাদের ইট পাটকেল নিক্ষেপের দৃশ্য, বললাম কি পরিমাণ ইট পাটকেল তাদের কার্যালয় থেকে আমাদের দিকে আসতেছে, তাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টা সেনাবাহিনীর যে দায়িত্বশীল ছিল লেফটেন্যান্ট রকিব এবং ব্রিগেডিয়ার শামসের নির্দেশে যে হামলাটা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত, সম্পূর্ণ ভারত এবং আওয়ামী লীগের চক্রান্তের একটা ফসল। আমরা সেনাবাহিনী যেটা বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যাচার। এই বিবৃতি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আচ্ছা, বড় বড় রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সরব হচ্ছে নাকি? শুধু আপনারাই মাঠে নামছেন? আপনারা জানেন 2018 সাল থেকে যখন এদেশের বড় বড় রাজনৈতিক দল নেতারা যখন আওয়ামী লীগের পতনের আশা ছেড়ে দিয়েছিল, একমাত্র গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়ে এই আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে গিয়েছে। 2023 সালে 28 অক্টোবর যখন এখানে নয়াপল্টনে বিএনপির সমাবেশে হামলা হয়, তখন অবরোধ হরতালের সময় পুরো রাজনৈতিক দল রাজপথে নামার সাহস দেখায়নি। আমরা একমাত্র গণ অধিকার পরিষদ সকল কর্মসূচি পালন করেছি। যখন বড় বড় দলগুলো চুপ ছিল, আমরা একাই যুদ্ধ করেছি, এখনো আমরা একাই যুদ্ধ করব যতক্ষণ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যারা দূষক ছিল, আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল 14 দল, নিষিদ্ধ হবে না, ততক্ষণ গণ অধিকার পরিষদ একাই যুদ্ধ চালিয়ে যাবে। বিপি নুরুল হক নূর এমন এক ব্যক্তি যার জন্য আজকে টোটাল বাংলাদেশ মানে কাঁপতেছে। বিপি নুরুল হক নূর এই দেশে হয়তো তারা চিন্তা করছিল বিপি নুরুল হক নূর মারা গেলে এই দেশ শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি না, বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিপি নূর জন্ম হয়েছে। আর ওই বিপি নূরে এখন থামাবার কোনো শক্তি হয় নাই বাংলাদেশে। কিন্তু সেনাবাহিনী প্রধানকে আমি একটা কথা বলতে চাই, আপনি এবং প্রধান উপদেষ্টা কিসের জন্য আঘাত করেছেন? হয়তো ভাবছেন গণ অধিকার চিরদিনের জন্য শেষ করে দিবেন, আপনাদের ধারণা ভুল। জাতীয় পার্টি জিএম কাদের এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। আর বিপি নুরুল হক নূর যে দেশের জন্য, এদেশের মানুষের জন্য বহুত কিছু করছে এবং করতে আছে। এদেশের এখন যারা ইয়ং জেনারেশন আছে তাদের সবাই বিপি নূর এদেশের একটি আইকন। কিন্তু জিএম কাদের জাতীয় পার্টি, আমি জানতে চাই জাতীয় বেঈমান, জাতীয় পার্টি বলা ভুল হবে আমাদের, সে জাতীয় বেঈমান। আর জাতীয় বেঈমান এখন পর্যন্ত এদেশে ওপেনে কিভাবে ঘোরে। কিন্তু আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে এবং বিপি নূরকে। যারাই আঘাত করছে আমাদের উপর, আমাদের নেতাকর্মীদের উপর, বিপি নূরের উপর, আমাদের ভাই বোনদের উপর যারাই আঘাত করছে, এটার সঠিক বিচার চাই। নয়তো প্রধান উপদেষ্টার এই বিচার, এই মানে প্রশ্নের উত্তর দিতে হবে, নয়তো প্রধান সেনাপতিকে দিতে হবে জবাব কিসের জন্য বিপি নূরের এই হামলা দিয়েছে। এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিপি নুরুল হক নূর সহ যারা সিভিয়ার কেস, তার সেলগুলা, তার আপনারা জানেন মাথায় আঘাতের ফলে তার সেলগুলো কাজ করতেছে না, সে মানুষের সাথে স্বাভাবিক কথা বলতে পারতেছে না, এইভাবে আহত করেছে। উপদেষ্টা মহোদয় বলছে ওনার উন্নত চিকিৎসার জন্য বাইরে নিব। আসিফ নজরুল স্যার বলল বাইরে নিব। আসিফ দেখতে গিয়া এলজেডির মন্ত্রণালয়ের উপদেষ্টা বলল যে এটা সরকারের দায় নিতে হবে। দায়টা নিবে কারা? তোমরাই তো সরকার। তোমরা হাকিম হইয়া হুকুম করো, তোমরা পুলিশ হয়ে ধরো, তোমরা সাপ হইয়া দংশন করো, তোমরা ওজা হইয়া ঝাড়ো। যদি না হয় তোমরা সরকারকে দায় দাও, আবার তোমরাই সরকার, আবার তোমরাই ব্যবস্থা গ্রহণ করো না। এই ধরনের প্রহসনমূলক নাটক বাংলাদেশের আপামর জনগণ মেনে নেবে না। আমি মাহফুজ জুলাই আগস্ট অভ্যুত্থানে রবার বুলেট বিদ্ধ হয়েছি, অথচ নাব্য চেতনাধারী যারা তারা তালিকাবদ্ধ হয়েছে, সুবিধা পাইছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে বর্তমানে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখা, বিপি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত বাইরে প্রেরণ করা। পাশাপাশি আপনারা জানেন জাতীয় পার্টি যে কর্মকাণ্ড করেছে তাদের নিবন্ধন বাতিল করে আগামীর গণতন্ত্রকে সমুন্নত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করা। জাতীয় পার্টির এই বক্তব্যের বিষয়ে বিএনপির বক্তব্য পরিষ্কার করবে। আমরা
এবং ভারতীয় প্রেমে আবদ্ধ হওয়ার চিন্তা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হতে সময় লাগবে না বন্ধুগণ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মশিউর রহমান রানা বলেছিলেন বেগম খালেদা জিয়ার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। আজকে আমরা বলতে চাই এই বক্তব্যের পরে বিএনপির উচিত ছিল সবার আগে জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলনের ডাক দেওয়া। কিন্তু প্রিয় ভাই আমার, আজকে আমরা বলতে চাই জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর 14 দলের বিষয়ে আমরা দল বুঝি না, মত বুঝি না, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। প্রিয় ভাই আমার, আগামী কয়েকদিনের মধ্যে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা আসতেছে। এই ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে, তার দোষরদের বিরুদ্ধে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, ইসলামী আন্দোলন সহ আমরা ইনশাআল্লাহ সর্বদলীয় আমরা কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে সফলতার সাথে এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আজকে আপনাদের সামনে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ লাস্ট 2-3 দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য তুলে ধরছি। প্রথমে আজকে 3/9/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা একটা গোপন সংবাদ পাই কেরানীগঞ্জ মডেল থানাধীন নেক্রোজবাগ এলাকায় একটা বাড়িতে, 3তলা বাড়িতে আমরা গোপন সংবাদ পাই যে কিছু সংখ্যক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক এবং অস্ত্রসহ অবস্থান করছে। আমরা তখন সেই বাড়ির চারপাশ এবং আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। যখন আমরা নিশ্চিত হই যে সোর্সের যেই তথ্য সেই তথ্য সঠিক, তখন আমরা সেই 3তলা বাড়িতে অভিযান আমরা শুরু করি। অভিযান শুরু হয় অদ্য রাত 1 ঘটিকা থেকে। সেখানে অভিযান পরিচালনা করে আমরা 3তলা বাড়ির নিচতলার একটা কক্ষ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটি সুইচ গিয়ার এবং আরও কিছু সরঞ্জাম এবং 4টা মোবাইল ফোন আমরা উদ্ধার করি এবং একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। তার সাথে তাদের কাছে কিছু মাদক দ্রব্য ছিল, 186 পিস ইয়াবা ছিল, কিছু গাঁজা ছিল। অর্থাৎ বোঝা যাচ্ছিল যে ওই ব্যক্তি যারা অবস্থান করেছিল তারা এই অস্ত্র দিয়ে অবৈধ কার্যকলাপ, ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন কর্মকাণ্ড করত এবং অবৈধ মাদক ব্যবসার তারা পরিচালনা করত এবং তারা নিজেরা মাদক সেবীও ছিল। একজনকে গ্রেপ্তার করেছি, এটা তদন্ত চলছে যে আরও কারা কারা জড়িত আছে। তদন্ত সাপেক্ষে মামলা হবে, প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে বাকিদেরও শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। গতকাল আমরা আরেকটা সংবাদ পাই যে পুলিশের 5ই আগস্ট আমাদের পুলিশের যে অস্ত্র লুট হয়েছিল, সেই লুট হওয়া একটা অস্ত্র চাঁদপুরের কচুয়ার কোন একটা জায়গায় আমরা সন্ধান পেয়েছি। আমাদের তথ্যের ভিত্তিতে আমরা সেইখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। তারপরে যখন আমরা মোটামুটি নিশ্চিত হই যে ওই এলাকায় পাওয়া যাবে, সেটা মূলত হলো চাঁদপুরের কচুয়ার মাঝির এলাকা আর কি। ওইখানে একটা পরিত্যক্ত বাড়ি, মানে মানুষজন কেউ থাকে না, একটা টিন শেড একটা বাড়ি। সেই বাড়িতে আমরা মোটামুটি নিশ্চিত হই যে এই বাড়িতে হয়তোবা আছে। তখন আমরা সার্চ করি, আমাদের স্ক্যানার দিয়ে সার্চ করে তখন দেখলাম যে সেই বাড়ির একটা পরিত্যক্ত রুমের দ্যাট মিনস বেড়া যেটা বলে, ওইটার কাছাকাছি একটা জায়গায় সাউন্ড হচ্ছে। তখন সেখানে আমরা একটু মাটি খুঁড়ে আমরা দেখতে পাই একটা প্লাস্টিকে মোড়ানো একটা প্যাকেটের ভিতরে একটি পিস্তল, সেটা হলো তরাস ব্র্যান্ডের, সেটা নতুন 8 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন ওখান থেকে উদ্ধার করি। সেই উদ্ধারকৃত অস্ত্রের যে সিরিয়াল নাম্বার, সেটা আমাদের লুট হয়ে যাওয়া যেই অস্ত্রগুলো ছিল পুলিশের, সেই সিরিয়াল নাম্বারের সাথে মিলিয়ে দেখা গেল যে যাত্রাবাড়ি থানা থেকে 5ই আগস্ট লুট হওয়া একটা তরাস পিস্তলের একটি সেটি। গত 1 তারিখ আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানি যে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটা দোকানে কোনো এক ব্যক্তি অস্ত্রসহ সে অস্ত্র রাখে। তারপরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি।
অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 3 রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। আপনার 31 তারিখ আমরা যাত্রাবাড়ি থানাধীন বিবির বাগিচা এলাকায় 15টা 15 ঘটিকার সময় ফ্যান্টাসি টাওয়ারের একটি ফ্ল্যাটে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে ওখান থেকে আমরা 4টা গ্রেনেড, সাউন্ড গ্রেনেড আমরা উদ্ধার করি। পরবর্তীতে মিলিয়ে দেখা গিয়েছে যে এগুলো পুলিশের যে সাউন্ড গ্রেনেডগুলো ব্যবহার করে এই সাউন্ড গ্রেনেডটা সেটার সাথে সাদৃশ্য আছে, কিন্তু আমরা এক্স্যাক্টলি কোন ইউনিট থেকে এই সাউন্ড গ্রেনেডটা লুট হয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারি নাই, কেননা সাউন্ড গ্রেনেডের যে সিরিয়াল নাম্বারটা থাকে সেই সিরিয়াল নাম্বারটা ঘষে তারা উঠিয়ে ফেলেছে। তারপরে এখানে আমরা একজনকে গ্রেপ্তার করি। তার তথ্য মতে পরের দিন, দ্যাট মিনস 1 তারিখে আমরা যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায়, ঝিলপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আরও 4টা সাউন্ড গ্রেনেড আমরা উদ্ধার করি। দ্যাট মিনস তার তথ্য মতে প্রথমে 4টা আমরা উদ্ধার করি, পরের দিন তার দেওয়া তথ্য মতে আরও 4টা গ্রেনেড আমরা উদ্ধার করি, মোট 8টা সাউন্ড গ্রেনেড উদ্ধার করি আমরা। এই সাউন্ড গ্রেনেডগুলো ধাতব লিভার, যেটা গঠন যেটা দেখা গেছে সেফটি পিন রিংযুক্ত কালো রঙের, এগুলো হলো দৈর্ঘ্য হলো 5 ইঞ্চি এবং ডায়ামিটার হলো 9 ইঞ্চি। প্রত্যেকটার ওজন আনুমানিক 310 গ্রাম ওজনের হবে। এগুলো অক্ষত অবস্থায় আছে, অবিস্ফোরিত অবস্থায় আছে গ্রেনেড। গত 31 তারিখ ভোর আনুমানিক 4:30 ঘটিকার সময় র্যাব 10-এর একটি অভিযানিক টিম কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটা বাড়িতে অভিযান পরিচালনা করে 110 কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সেই মাদক ব্যবসায়ীর নাম হলো ইউনুস। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় হলো তার বাড়ি। এই অভিযানগুলো ছিল র্যাব 10-এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকে তবে তার র্যাবকে জানিয়ে সহযোগিতা করুন। আপনার একটি তথ্য হতে পারে একটি পরিবার বা একটি জীবনের জন্য রক্ষা কবচ। আর প্রত্যেকটা অভিযানের বিষয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যেসব মালামাল, অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এগুলোর বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কয়েকটা অভিযানের, এবং গত রাতে যেই অভিযানটা হয়েছে এইটার আইনত প্রক্রিয়াধীন আছে। তারা যেটা বলেছে যে 5 আগস্টই তারা আসলে পেয়েছে। 5 আগস্ট তারা এই দিকে ছিল, যখন লুট হওয়ার সময় তারা এইদিকে ছিল, এইদিকেই তারা পেয়েছে আর কি, মানে থানার আশেপাশের এলাকা থেকেই। তারা যেটা বলে যে ধোলাইপাড়ের এলাকা থেকে পেয়েছে, মানে পুরো পরিত্যক্ত অবস্থায় ছিল, ওখান থেকে তারা পেয়েছে। এটা আমরা ধারণা করতেছি যে যেহেতু ধোলাইপাড় বলছে এটা যাত্রাবাড়ি থানারই আমরা সন্দেহ করতেছি। সিরিয়াল নাম্বারটা থাকলে আমরা মিলিয়ে নিশ্চিত হতে পারতাম না। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদেই কিন্তু যেই তথ্য পেয়েছিলাম, মানে গ্রেনেডটা প্রথমে পেয়েছিল তার কাছে 4টা পেয়েছি, তাকে জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী কিন্তু পরের দিন কিন্তু আরো 4টা গ্রেনেড উদ্ধার করেছি। আর পরিকল্পনার বিষয়ে আসলে তারা প্রাথমিকভাবে যেটা বলেছে যে তারা এটা পেয়েছিল সেই জন্য তারা এনে রেখেছে, কিন্তু কোনো পরিকল্পনা ছিল কিনা এই ধরনের কোনো তথ্য আমাদেরকে জানায়নি। এ বিষয়ে যেহেতু মামলা রুজু হয়েছে, মামলার তদন্ত চলাকালীন অধিকতর জিজ্ঞাসাবাদে বাকি তথ্যগুলো নিশ্চয়ই উদ্ঘাটিত হবে। আসলে রাজনৈতিক বিষয়টা আমরা আসলে অ্যানালাইসিস করি নাই। আমরা যখন কোনো অপরাধীকে আমরা গ্রেপ্তার করি তখন আসলে আমাদের ওই সময় তাকে ট্রিট করি একজন অপরাধী হিসাবে। আমাদের টার্গেট থাকে যে এই অপরাধীর পরিচয়, অপরাধী আরও অন্যান্য অপরাধের সাথে জড়িত আছে কিনা, আমরা আসলে এই বিষয়টাকেই আমরা গুরুত্ব দিই। আসলে রাজনৈতিক পরিচয়টা আসলে মুখ্য বিষয় না। অপরাধীদের আসলে রাজনৈতিক পরিচয় তাদেরকে আসলে বিচ্ছিন্ন করার, আলাদা করার অবকাশ নেই। অনেকের যেটা পাওয়া গেছে যে মামলা আছে, মাদক ব্যবসায়ী যারা করে তাদের দেখা যায় যে মাদকের মামলা আছে, মারামারির মামলা আছে, বিভিন্ন জনের বিভিন্ন মামলা। আবার অনেকেই যেটা রিসেন্ট যেটা করা হয়েছে সেটাও অ্যানালাইসিস হচ্ছে যে তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা, সেটা আমরা খোঁজখবর নিচ্ছি। আসলে তো এটা আসলে তদন্তাধীন আছে, তদন্তের খাতিরে আসলে আমরা বলতে পারি না। আসলে তো আপনারা দেখেন যে মাদক আমরা যখন উদ্ধার করি, মাদক মূলত প্রথমে যারা ধরা পড়ে তারা হলো ক্যারিয়ার। এই ক্যারিয়ার তো কারো না কারো কাছ থেকে তারা এনেছে মাদকটা।
আবার দেখা যায় যে তারও আপার লেভেলের আরেকজন আছে, তারপরে হয়তো বা দেখা যায় দেশের মধ্যে বা দেশের বাইরে থেকে কোনো এক জায়গা থেকে আসে। আবার যে ক্যারিয়ারকে ধরা হয় তারও তো আবার কোনো একটা জায়গায় সাপ্লাই দেওয়ার কথা আছে। এটা যেহেতু তদন্ত চলতেছে, তদন্তের স্বার্থে আসলে এই তথ্যটা আমরা এখন বলছি না, পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। না, আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ আপাতত করেছি, জিজ্ঞাসাবাদে সে যেটা বলেছে যে আসলে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পায় নাই, হাতের কাছে পেয়েছে, তারা নিয়ে গিয়েছে, এইটাই তারা আমাদেরকে তথ্য দিয়েছে। হয়তোবা অধিকতর তদন্ত করলে, তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করলে আরও অন্যান্য তথ্য জানা যাবে। হ্যাঁ, এই বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে সিরিয়াল নাম্বারটা ঘষা মাজা কেন হয়েছে, এই বিষয়ে তারা সদুত্তর দিতে পারে নাই। তারা যেটা আমাদেরকে প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছে যে আমরা আসলে এভাবেই পেয়েছি। হয়তোবা এটা হতে পারে যে সে কারো কাছে পেয়েছে, তার কাছে যখন ছিল সে সিরিয়াল নাম্বার। আর আপনারা জানেন যে কয়েকদিন আগে, এই 4-5 দিন আগে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছিলাম, যেটা হলো পুলিশের, আমরা ওই যে মিডিয়া ব্রিফিং করেছি, ওইখানে পুলিশের একটা প্যাক্টোবায়োটা একটা পিস্তল একটা ছিল, সেই পিস্তলের যেই বাট নাম্বার যেটা ছিল সেটা কিন্তু লেদ মেশিনটা ঘষে কিন্তু সেটা কিন্তু উঠিয়ে ফেলেছে। তারা অপরাধীরা যেটা আসলে করে যে পুলিশের যখন কোনো অস্ত্র যখন থাকে, এটা যাতে পুলিশের যাতে কেউ দেখে বুঝতে না পারে, সেই জন্য তারা চেষ্টা করে যে যতভাবে এটাকে মডিফাই করে সেটা সাধারণ করা যায়। তার কারণটা হলো যে পুলিশের হইলে যদি কেউ তার হয়তো বা তার সতীর্থ কেউ যদি দেখলে এটা পুলিশের, এটার রিপারকাশনটা অনেক বেশি হবে বা পুলিশকে ইনফর্ম করবে, সেই জন্য হয়তো তারা এটাকে হাইড করার জন্য এটাকে মডিফাই করে ফেলে। যে অনেক ভালো প্রশ্ন। এখানে আসলে সেগ্রিগেট করা হয় না। আমাদের অস্ত্র এবং অন্যান্য অস্ত্রসহ র্যাব 10 5 আগস্টের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত 160টা অস্ত্র উদ্ধার করেছে এবং গোলা বারুদ হলো 7394 রাউন্ড। এর বেশিরভাগই কিন্তু আমাদের লুট হওয়া গোলা বারুদ। আপনারা জেনে থাকবেন যে আজ হতে প্রায় 8-9 মাস আগে 4000 রাউন্ডের বেশি অ্যামুনিশন কিন্তু উদ্ধার করা হয়েছিল এর ভিতরে, যে সেগুলো আপনার র্যাবের যে লুট হওয়া যাত্রাবাড়ি ক্যাম্প থেকে, সেই গোলাবারুদগুলো এখানকার। আমরা যারা নিবন্ধিত 18 লক্ষ থেকে 60,000 উত্তীর্ণ হয়েছি, 60,000-এর প্রত্যেকেই যাতে চাকরির আওতায় নিয়ে আসা হয়, এজন্য জোর দাবি জানাচ্ছি। আপনাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনারা জানেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা পরীক্ষা 3 ধাপে যাচাই বাছাই করে 18 লক্ষ থেকে 60,000 প্রার্থীকে টিকানো হয়েছিল। এই 60,000-এর মধ্যে 16,000 প্রার্থী এখনও নিয়োগের বাহিরে রয়েছে। এই বিশাল একটি সংখ্যাকে বাদ দিয়ে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নীতিমালা পরিবর্তন এবং বিভিন্ন কিছু পরিবর্তনের কথা তারা চিন্তা ভাবনা করতেছে। আমরা আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করতে চাই, যাতে নীতিমালা পরিবর্তন করার পূর্বে 18তম শিক্ষক নিবন্ধনে যারা সনদপ্রাপ্ত সুপারিশ বঞ্চিত রয়েছেন 16,000, তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে সকলকে শিক্ষকতার মতো মহান পেশায় আসার সুযোগ করে দেওয়া হয়। আপনারা অবগত আছেন 2022 সালে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছিল, তাদের নীতিমালায় এটি রয়েছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যায়। দেশের চলমান শিক্ষক সংকট দূরীকরণে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। কর্তৃপক্ষ চাইলেই এটা পারে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সমাধান করতে। আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি। আমরা স্মারকলিপি দিয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর, মাউসির মহাপরিচালক স্যার বরাবর, শিক্ষা সচিব স্যার বরাবর এবং যুগ্ম সচিব জনাব হেলালুজ্জামান স্যার বরাবর। আমরা তাদের নিকট মৌখিকভাবে আশ্বস্ত হয়েছি, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা সুনির্দিষ্ট কোনো কথা আমরা দেখতে পাইনি যে আমাদের এতদিনের মধ্যে বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে। আমরা যারা নিবন্ধিত সনদধারী, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে যারা নিয়োগ বঞ্চিত বা সুপারিশ বঞ্চিত হয়েছেন তাদেরকে শিক্ষকতার মতো মহান পেশায় আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের একজন সহযোদ্ধা আত্মহত্যা পর্যন্ত করেছে, আপনারা অবগত আছেন। আমরা যারা আছি নিবন্ধিত সকলেই কিন্তু চরম হতাশার মধ্যে রয়েছে। তারা মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েই 18 লক্ষ থেকে 60,000, এটি কম কথা নয়। এরপরেও অনেকেই বলে যে তারা যোগ্য নয়। এই বিতর্কিত কথা বলার মাধ্যমে আমাদেরকে অনেক সময় প্রশ্নবিদ্ধ করা হয়। আমরা চাই আমরা যারা মেধা ও যোগ্যতা প্রমাণ করে আমরা এসেছি,
আমাদেরকে শিক্ষকতায় আসার সুযোগ করে দেওয়া হোক। এই নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না। আমরা চাই 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ বঞ্চিতদের সুযোগ চাই, বঞ্চিতদের সুযোগ চাই, আমাদের একটাই, আমাদের একটাই, বঞ্চিতদের সুযোগ চাই, বঞ্চিতদের সুযোগ চাই, আমাদের একটাই। আমাদেরকে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 2025 সালের লক্ষাধিক শূন্যপদ যেহেতু রয়েছে, এই 2025 সালের শূন্যপদ যুক্ত করে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে শিক্ষকতা পেশায় আসার সুযোগ করে দিতে হবে। আপনাদের জ্ঞাতার্থে আরও একটি বিষয় বলতে চাই, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে তারা 3 বছরের শূন্যপদের চাহিদা নিয়েই তারা এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, যেহেতু 3 বছরের শূন্যপদ তাদের নিকট সংগ্রহ করা রয়েছে, তারা চাইলেই এই যারা যোগ্য মেধাবী রয়েছে, যারা তরুণ, তারা শিক্ষকতায় আসতে চায়, তাদেরকে তারা সুযোগ করে দিতে পারে। আমাদের 2টি দাবি রয়েছে, এই দাবি দুটি আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করব। আমাদের প্রথম দাবি হচ্ছে 18তম নিয়োগ বঞ্চিত সকল প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে শূন্যপদে নিয়োগ দিতে হবে। আপনারা অবগত আছেন, বিশেষ করে কলেজ পর্যায়ে প্রভাষক পদে অর্ধেকেরও বেশি প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছেন। এবং স্কুল পর্যায়ে টুদে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছেন। এর একটি কারণ 2025 সালের শূন্যপদ যুক্ত না করা। গণবিজ্ঞপ্তি অক্টোবর 2024 পর্যন্ত শূন্যপদ যুক্ত করা হয়েছিল। আমরা কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে একটি দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে দেশের চলমান শিক্ষক সংকট দূরীকরণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবং আমরা যারা নিবন্ধিত 18 লক্ষ থেকে 60,000 উত্তীর্ণ হয়েছি, 60,000-এর প্রত্যেকেই যাতে চাকরির আওতায় নিয়ে আসা হয়, এজন্য জোর দাবি জানাচ্ছি এবং কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। দাবি মোদের একটা, বঞ্চিতদের সুযোগ চাই, বঞ্চিতদের সুযোগ চাই, দাবি মোদের একটা, বঞ্চিতদের সুযোগ চাই, দাবি মোদের একটাই। বঞ্চিত হয়েছেন সকলকেই নিয়োগ দিতে হবে। তারা চাইলেই তাদের সদিচ্ছার অভাব বলা যায়। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম $3,500 ছাড়িয়েছে। মঙ্গলবার এক সময়ে দাম $3,508.50 পৌঁছায়। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় 4,21,020 টাকা। $1 যদি 120 টাকা ধরি, আর প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 1,73,260 টাকায়। হিসাব করে দেখা গেছে চলতি বছরের সোনার দাম 30% বেশি বৃদ্ধি পেয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। বিশ্ববাজারে সোনার এই উত্থানকে মূলত যুক্তরাষ্ট্রের অর্থনীতির দুর্বলতা ও বিনিয়োগকারীদের আচরণের সাথে যুক্ত করা হচ্ছে। মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ার পাশাপাশি চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনা থাকায় বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকে পড়েছেন। ক্যাপিটাল.কমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা জানিয়েছেন, দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি এবং ফেডের সুদ হার কমানোর সম্ভাবনা মূল্যবান ধাতুর বাজারে চাঙ্গা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডের স্বাধীনতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ ডলার ভিত্তিক সম্পদের উপর আস্থার সংকট তৈরি করেছে। মাসের পর মাস ধরে ট্রাম্প ফেড ও এর চেয়ারম্যান জেরোম পাওয়েলের সমালোচনা করছেন। ট্রাম্পের অভিযোগ, পাওয়েল সুদ হার কমাচ্ছেন না এবং সম্প্রতি ফেডের ওয়াশিংটন সদর দপ্তরের ব্যয়বহুল সংস্কার কাজ নিয়েও সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ফেড স্বাধীন প্রতিষ্ঠান হলেও তারা অনেক ভুল করেছে। তিনি আরও বলেছেন, বন্ধকির বিষয়ে জালিয়াতির অভিযোগে ফেড গভর্নর লিজা কুকের বরখাস্ত করার অধিকার প্রেসিডেন্টের আছে। সিএমই ফেড ওয়াচ টুল অনুযায়ী ব্যবসায়ীরা 17 সেপ্টেম্বর ফেডের 1/4 পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা 90% হিসেবে দেখছেন। সুদহার কমানোর সম্ভাবনা এবং ফেডের স্বাধীনতা নিয়ে বিনিয়োগকারীদের দুশ্চিন্তার কারণে মার্কিন ডলারও সম্প্রতি প্রতিদ্বন্দ্বী মুদ্রার তুলনায় 1.5 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। অর্থনীতিবিদদের মতে, ফেডের সুদের হার কম থাকলে সোনার মতো সুদবিহীন সম্পদ বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এর ফলে সুদের হার কমানোর ক্ষেত্রে সোনার দাম ভবিষ্যতেও বাড়তে পারে। সংসার দুঃখের হয় পুরুষের দোষে, এ সত্য অস্বীকার করে আজও অন্ডকোষে। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, কেন বিয়ে করেননি অভিনেতা, কবি ও গীতিকার মার্জুক রাসেল?
সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ প্রশ্নের উত্তর দিয়েছেন। মারজুক বলেন, আসলে কারোর সঙ্গে তার টিউন হয়নি, তাই দাম্পত্য জীবনে জড়ানো সম্ভব হয়নি। 1996 সালেই তিনি প্রথমবার দাম্পত্য জীবনে জড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ম্যাচ না হওয়ায় তা পূর্ণতা পায়নি। মারজুক জানিয়েছেন, জীবনে নারীর সঙ্গী প্রয়োজন নেই, এটি স্বাভাবিকভাবেই জীবনেই আসে। তিনি বলেন, একটা গাছকেও কি বলবেন তোমার নারীর সঙ্গী বা পুরুষ সঙ্গী কে? মারজুকের প্রেমের জীবন নিয়েও আলোচনা হয়। তিনি জানান, তার পূর্ব প্রেমিকা ছিলেন জেরিন, যার সঙ্গে সিনেমা, নাটক ও বিজ্ঞাপনের কাজও হয়েছে। তিনি বর্তমানে তার সঙ্গে যোগাযোগ রাখেন না, তবে তার খোঁজ খবর রাখেন। জেরিনের বাবা সম্প্রতি মারা গেছেন, সে পৃথিবীতে ভালো থাকুক বললেন মারজুক রাসেল। প্রেমের বিষয়ে আরও বলেন, তিনি সবসময় প্রেমে থাকেন, এখনও প্রেমেই আছেন। একটি প্রেম থেকে আরেকটিতে যাওয়া যায় না, এটি সংখ্যাতাত্ত্বিকও নয়। প্রেম ঘটে যায়, আর যা ঘটানো হয় তা অপ্রাকৃতিক। জেরিনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বললেন, ওই সম্পর্ক একতরফা ছিল আমার তরফ থেকে। কিশোরবেলায় প্রকৃতি আমাকে ওই পাগলামি করিয়ে দিয়েছে। মারজুক স্পষ্ট করেছেন, দাম্পত্য জীবন ও সংসার জীবন একই নয়। তিনি বলেন, একলা থাকলেও সংসার করা যায়। আমি সংসার বিভাগী নই, মা ভাই বোনদের নিয়েও আমাদের সংসার। দাম্পত্যে জড়ানোর জন্য 1996 সালে চেষ্টা করেছি, ম্যাচ হয়নি। ম্যাচ না হলে সামাজিক আইন মাইনা জোর করে ম্যাচ করাইয়া জীবন কাটানো বা বিচ্ছেদ, এতে আমি আগ্রহী নই। মারজুক বলেন, সৃজনশীল কাজের পরিবেশ, স্থান, কাল, পাত্র এসব মিথের কারাগার থেকে আমি মুক্তি পেয়েছি। এখন যা কিছু লিখি তা অভিজ্ঞতা, বাস্তব ঘটনা, কল্পনা, আড্ডা, পাঠ, দর্শন, শ্রবণ, খাওয়া, ঘুম, গোসল এবং প্রেমের অংশগ্রহণ থেকে আসে। মারজুক রাসেলের বক্তব্যে স্পষ্ট, তার জীবনধারা ও সৃজনশীলতা ব্যক্তিগত স্বাধীনতা ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, এবং তাই তিনি সামাজিকভাবে চাপের মধ্যে এসে বিয়ে বা দাম্পত্য জীবনের শর্তে আবদ্ধ হতে চান না।